সৌভিক প্রচণ্ডরূপে ভয় পেয়ে গেল। অনবরত ঢোক গিলতে গিলতে পিছু ফিরে তাকালো। অমনেই ঝড়ের মতো তীব্র বেগে 5 আঙ্গুলে হামলা হলো। দুহাতে শার্টের কলার খাবলে ঘাড় ঝুঁকিয়ে ফেলল। সৌভিক ঘটনার আকস্মিকতার জন্য তৎক্ষণাৎ চোখ বন্ধ করে ফেলল। মিনিট দুয়েক ওভাবেই চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। কলারের হাত দুটো এখনো ছাড়েনি বলে ঘাড়টা তখনও ঝুঁকে ছিল ওর। হঠাৎ নীরবতার জালে ছিদ্র করে মেয়েলি সুরটা কানে এলো। তোমার লজ্জা করে না? তোমাকে আমি পুকুর ঘাটে আসতে বলেছি, আর তুমি এখানে এসে আড্ডাবাজি করছো? আমাকে এতক্ষণ অপেক্ষা করানোর মানে কি সৌভিক? মেয়েলি কণ্ঠটা শুনে সৌভিক ধীরে ধীরে চোখ খুলল। মুখের তটস্থ ভঙ্গিমা পরিবর্তন করে কলার থেকে হাত সরানোর ক্ষীণ চেষ্টা করল। কিন্তু লাভ হলো না একদম। ক্ষীণ চেষ্টাটা বিফলে যেতেই মাহতিমের দরজার দিকে তাকালো সৌভিক। ওই বন্ধ দরজাটা যদি খুলে যায়, তাহলে এখনই একটা কেলেঙ্কারি ঘটে যাবে। সৌভিক তাড়াতাড়ি সবকিছু চিন্তা করে বেশ জোর দেখিয়ে কলার থেকে হাত সরিয়ে নিল। সোজা হয়ে দাঁড়িয়ে মেয়েটার রাগত মুখের দিকে এক পলক তাকালো। এরপর আর কোনো শব্দ করল না সৌভিক। বেজায় রাগ দেখিয়ে দ্রুতগতিতে কটেজ থেকে বেরিয়ে পড়ল সে। রাগে শরীরটা রি রি করে জ্বলছে। মেয়েদের এসব রং ঢং দেখলে কষিয়ে চটকাতে ইচ্ছে করে। সৌভিকের রেগে যাওয়া মুখ দেখে মিয়ে গেল মেয়েটা। তাড়াতাড়ি ওর পিছু পিছু ছুটল শুনশান মাঠটার ভেতর দিয়ে। সৌভিক হনহন করে পা চালিয়ে পুকুরঘাটটার দিকে চলে গেল। তরুণী মেয়ে চটপট তার শাড়ি উঁচু করে সৌভিকের পিছনে পা চালিয়ে ছুটল। সৌভিক নিজের রাগ কমাতে পুকুরঘাটটার কাছে এসে থামল। পাকা পাটাতনে সজোরে লাথি মেরে রাগে ফুঁসতে লাগলো। হাঁপাতে হাঁপাতে তরুণী ওর কাছে এসে থামলে গর্জে উঠল সৌভিক। তোমাকে একটা চড় মারতে ইচ্ছে করছে শানাজ। চড় মারতে ইচ্ছে করছে? যদি ওই মুহূর্তে মাহতিম দরজা খুলে ফেলতো, তখন কি সর্বনাশ হতো চিন্তা আছে? তোমার কি বিন্দুমাত্র ধ্যান ধারণা নেই? সৌভিকের উত্তপ্ত অবস্থার রাগ দেখে দমে গেল শানাজ। অপেক্ষা করতে করতে 10 মিনিটের জায়গায় যখন 40 মিনিট পেরিয়ে যায়, তখন সত্যিই আর মাথা ঠিক থাকে না। শানাজের অবস্থা ঠিক সেরকমই হয়েছিল। সৌভিকের জন্য অপেক্ষা করতে করতে রাগে ক্ষোভে স্থির জ্ঞান গুলিয়ে ফেলছিল। নিজের মধ্যে অপরাধবোধ কাজ করলেও সৌভিকের উপর রাগ দেখিয়ে সেও গরম গলায় বলল, সর্বনাশ হলে হতো। তোমার জন্য আমি ভয় পাবো কেন? মাহতিম ভাইয়া নিশ্চয়ই তোমার মতো গণ্ডমূর্খ না। ভাইয়া যদি দেখে ফেলতো, আমি আর সত্য লুকিয়ে দেখা সাক্ষাৎ করতাম না। শানাজের কাটকাট কথা শুনে চোখ ছোট করে তাকালো সৌভিক। চোখে মুখে দাম্ভিকতা ফুটিয়ে দুহাত বুকের উপর ভাঁজ করে দাঁড়ালো। শানাজের দিকে শক্ত ভঙ্গিতে ভাবশূন্য গলায় বলল, গণ্ডমূর্খের জন্য অপেক্ষা করার মানে তো আমি দেখি না। সম্পর্ক যখন আপনি থেকে তুমি তে টেনেছ, তাহলে তোমার অপেক্ষা করতে সমস্যা কি? শোনো শানাজ, মাহতিম আমার মায়ের পেটের ছেলে না হলেও আমি ওকে আপন ভাইয়ের মতোই দেখি। লাস্ট টাইম বলছি, আমার সামনে তোমার ওই ন্যাকামি বোনের মতো আচরণ দেখালে কষিয়ে চড় মারব। আমাকে রাগাতে এসো না। সৌভিকের শক্ত কথাগুলো শুনে একদম চুপ হয়ে যায় শানাজ। নিজের ভুলটা করায় গণ্ডায় বুঝতে পেরে মাথা নিচু করে ফেলে ও। শানাজকে চুপ থাকতে দেখে সৌভিক বুকের কাছ থেকে ভাঁজকৃত হাত দুটো খুলে ফেলল। রাতের জ্যোৎস্না আলোতে টলমল করা পুকুরটার দিকে তাকালো তখন। শান বাঁধানো পুকুরটার কাছে কয়েক কদম এগিয়ে পাকা পাটাতনে বসে পড়ল সৌভিক। পা দুটো সিঁড়ির উপর রেখে দিল, আরাম করে বসল সিমেন্টের পাটাতনে। শানাজ কিছুক্ষণ কাচুমাচু করে শেষমেশ সৌভিকের কাছে যেয়ে বসে পড়ে। সৌভিকের ডান দিকটায় বসে পড়লে পুকুরের দিকে মলিন দৃষ্টিতে তাকালো শানাজ। চাঁদের চন্দ্রকিরণের রূপর মতো চিকচিক করছে পুকুর ঘাটের পানি। সেই পানিতে বাতাসের জন্য মৃত্যু মৃত্যু ঢেউ তৈরি হচ্ছে। ঢেউগুলো দুলতে দুলতে পায়ের কাছে এসে শেষ সিঁড়িতে মিলিয়ে যাচ্ছে। রাত যে এখন কয়টা বাজে, সে ধারণা নেই আর। ঝিঝি পোকার ঝিঝি ডাকে মুখরিত হচ্ছে চারপাশ। গাছের ডালপালাগুলো ঠান্ডা বাতাসে দুলছে, মাটির সাথে পানির গন্ধটা মন প্রাণ উজ্জীবিত করে দিচ্ছে। খানিকটা সময় নীরবে কেটে গেলে শানাজ নিচু স্বরে বলে ওঠে, আমি অপেক্ষা জিনিসটা ছোট থেকেই সহ্য করতে পারি না সৌভিক। এটার জন্য আমি আম্মার কাছেও খুব বকা খেয়েছি।
কাল তো সবাই চলে যাব, তাই চেয়েছিলাম আজকের রাতটুকু তোমার সাথে গল্প করে কাটাবো। কিন্তু পরিস্থিতি যে এরকম হয়ে যাবে আমি ভাবতে পারিনি সৌভিক। তুমি আমার কথা বিশ্বাস করো, রাগ করে থেকো না। সানাজের কথা শুনে গুমর ভাঙল না সৌভিকের। এক দৃষ্টিতে পুকুরের দিকে অটলভাবে তাকিয়ে রইল সে। সানাজ তখন ক্ষান্ত দৃষ্টিতে সৌভিকের দিকে তাকালো। সৌভিকের মুখের ডান দিকটা চাঁদের আলোতে উজ্জ্বল হয়ে দেখা যাচ্ছিল। সানাজ সেদিকে তাকিয়ে থাকতেই ওর ডান বাহুটা দুহাতে আঁকড়ে ধরল। সৌভিকের পাশে আরেকটু এগিয়ে শক্ত কাঁধে মাথা রেখে দিল সানাজ। আঁকড়ে ধরা বাহুটা নিজের কোলের উপর টেনে আনল। সৌভিক কোনো বাধা না দিলে সানাজ ওর আঙ্গুলের ফাঁকে আঙ্গুল গুজে দিল। শক্ত করে ধরল সৌভিকের হাতটা, চোখ বন্ধ করে আবারও নিচু গলায় বিগলিত সুরে বলল, ভুলবশত ভুল করে ফেলেছি, মাফ কি করা যায় না? সানাজের মলিন সুর শুনে সৌভিক ওর মুখটা দেখার চেষ্টা করল, কিন্তু সেটা দেখা গেল না। মনের উপর রাগের খোলস ভেঙে গেলে সৌভিক আর শব্দ করল না। খামোশ ভঙ্গিতে সানাজের মাথায় ঠোঁট ছুঁয়ে পানির দিকে তাকিয়ে রইল। সানাজ ও সৌভিকের দৃষ্টি যখন টলমলে পানির দিকে স্থির, তখন হুট করে প্রশ্ন গলায় সানাজ বলে উঠল, তোমরা কি গোপন কিছু করছো? কথাটা শেষ হতেই বুকটা ধক করে কেঁপে উঠল। গোপন কিছু দিয়ে কি বোঝানোর চেষ্টায় আছে সেটাই এখন ধরা বাকি। সানাজের কথায় স্বাভাবিক থেকে শান্ত মুখে বলল সৌভিক, তোমার কেন এমন মনে হচ্ছে বলো তো? ব্যাপারটা আমায় খুলে বলো দেখি। সৌভিকের কথায় চোখ বন্ধ করল সানাজ। অনেকক্ষণ পর সৌভিকের মুখে কথা ফুটেছে দেখে মনটা কেমন শান্ত হয়ে গেল। চোখ বন্ধ করা অবস্থায় সরল কণ্ঠে বলল, ওই গোল আড্ডা দিতে দেখি খালি। সানাজের কথায় সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারল সৌভিক। পুরো ব্যাপারটা নিয়ে সানাজ আসলে কিছুই জানে না সেটা ভেবে চিন্তামুক্ত হলো তখন। সানাজের মাথায় সন্দেহ কাটানোর জন্য শান্ত সুরে বলল সৌভিক, ওটা গোপন কিছু না, ওটা জাস্ট নর্মাল আলোচনা। সেখানে সবাই ডেইলি রুটিনের মতো ডেইলি এনজয়মেন্ট নিয়ে ডিসকাস করে, এর চেয়ে বেশি কিছু না। সানাজ কথা শুনে সাই বুঝিয়ে চুপ হলো। চোখ বন্ধ করে সৌভিকের হাতটা ধরে রইল। পুকুরঘাটের পাটাতনে সময় কাটাতে লাগলো দুজন। সৌভিক চুপচাপ তাকিয়ে রইল পুকুরের দিকে। সানাজ চোখ বন্ধ করে রইল সৌভিকের কাঁধে মাথা রেখে। সৌভিক আজ সেদিনের স্মৃতিগুলো স্মরণ করতে থাকলো, যেদিন সানাজের মতো শান্তবুদ্ধির মেয়েটা ওর মন দিগন্তে সমর্থন জানিয়ে আগমন করেছিল। সবার অজান্তে সৌভিক সেদিন দেখা সাক্ষাৎ করেছিল সানাজের ঘরে। হুট করে ব্যতিব্যস্ত হয়ে সানাজের অনুমতি ছাড়া ওর রুমে ঢুকে পড়ে। সেদিনই বাধ্য হয় সানাজ নিজের রুমের দরজা আটকে দিতে। যদি সৌভিককে রুমের মধ্যে কেউ দেখে ফেলে, তাই তাড়াতাড়ি দরজা আটকে দ্রুত ওকে বেরিয়ে যেতে বলে। কিন্তু সৌভিকও সেদিন উত্তর জানার জন্য নাছোড়বান্দা হয়ে যায়। সানাজের পেটের কথা বের করার জন্য ইচ্ছে করে বিছানায় শটান মেরে শোয়। এদিকে সৌভিকের অবস্থা দেখে সানাজ চিন্তিত হয়ে ওঠে। কি করে সৌভিককে বের করবে, সেটা নিয়ে রুমের ভেতর পায়চারি করতে থাকে। ঠিক তখনই রুমের দরজায় ঠকঠক করে কড়া পড়ে। দরজায় বাইরে কারোর আগমন শুনে দুজনেই রীতিমতো চমকে যায়। সৌভিক অনেকটা চিন্তিত হলেও সানাজের অবস্থা পুরোপুরি কাহিল প্রায়। নিজেকে বারবার শান্ত করে সানাজ দরজার দিকে এগোয়। দরজার ছিটকিনিতে কাপা কাপা হাত রাখতেই মাথা পিছু ফিরিয়ে সৌভিকের দিকে তাকায়। ছোট্ট একটা ঢোক গিলে সানাজ ওকে খাটের তলায় লুকাতে ইশারা করে। সৌভিক প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত বিকট পরিস্থিতি বিবেচনা করে খাটের তলায় লুকায়। সানাজ নিজেকে শান্ত রাখার চেষ্টা করে দরজা খুলে দেয়। অমনি চোখের সামনে আবিষ্কার করে নীতিকে। নীতির চোখে মুখে তখন রাজ্যের কৌতূহল দেখা যাচ্ছে, কেন সানাজ দেরি করে দরজা খুলল সেটা নিয়েই সংশয় কাজ করছে। সানাজ যেভাবেই পারল সেভাবেই নীতিকে মুখোমুখি করে দ্রুত দরজা আটকে দিল। নীতির মুখের উপর দরজা আটকালো দেখে নিজের কাছেও বিষয়টা খারাপ থেকে গেল। কিন্তু এদিক দিয়ে শুরু হলো সৌভিকের পীড়াপিড়ি। সেদিনই সানাজের মুখ থেকে শুনে নেয় কাঙ্ক্ষিত বাক্যগুলি। এরপর দুজন প্রথম প্রেম সাক্ষাৎ সারার জন্য রাতের সময়টা ঠিক করে। ওই সময় বাড়ির সবাই তখন গভীর নিদ্রায় বুঁদ থাকে। সৌভিকের জোড়াজুড়িতে সানাজ তখন রুমের দরজা খুলে বেরোয়। কাউকে বুঝতে না দিয়ে সিঁড়ি দিয়ে নামে,
বাড়ির বাইরে যাওয়ার জন্য খাবার ঘরের জানালা দিয়ে বের হয়। এদিকে সৌভিক আগে থেকেই বাড়ির যেই পুকুরটা ছিল সে জায়গায় উপস্থিত থাকে। সানাজ এসে দেখা করতে গেলে হঠাৎ 2 মিনিটের মাথায় মাহতিম উদয় হয়। মাহতিমের চোখে কি করে ধুলো দিবে সেটা নিয়েই চিন্তা করতে থাকে। তখন হঠাৎ খেয়াল করলো মাহতিম কিছু একটা খুঁজছে। এই খোঁজাখুঁজির ফাঁকে দ্রুত সৌভিক সানাজকে নিয়ে পালায়। এক দৌড়ে বাড়ির পেছনে রাস্তা দিয়ে সৌভিক ও সানাজ চলে যায়। সৌভিক কোনোমতে সিঁড়ির দিকে দৌড়ে গেলেও সানাজ নিজেকে আড়াল করার জন্য মালপত্র রাখার রুমে লুকিয়ে পড়ে। মাহতিম যখন হন্য হয়ে বাড়ির ভেতরে ঢুকে তখনই সৌভিক গা বাঁচিয়ে নিজের রুমে চলে যায়। কিন্তু সৌভিক হয়তো জানে না সেদিনও মাহতিমের চোখে ঠিকই ধরা পড়েছিল। মাহতিম ওকে ভালোমতোই দৌড়ের বেগে সিঁড়ি দিয়ে উঠতে দেখেছিল। কিন্তু কি কারণে মাহতিম এখনো চুপ করে আছে সেটা সবার জন্যই অজানা। ভোরের অরুণটা আকাশ চিরে উদয় হলো। রক্ত অরুণের কমলাভ রংটা পুরো আকাশে ছড়িয়ে পড়ল। জেগে উঠল পাখির আস্তানা, সাড়া দিয়ে উঠল গ্রাম্য প্রকৃতি। নানা পাখির কিচিরমিচির ডাকে মুখর হলো ভোর। সবাই রিসোর্টের জমজমাট সময় কাটিয়ে রওনার জন্য তৈরি হলো। মাহতিম সবার আগে উঠে গাড়ির প্রতিটা জিনিস চেক করে নিল। গাড়িতে ঠিকমতো ব্যাগগুলো গুছিয়ে সৌভিককে ডেকে আনলো। সৌভিকের আসার পরপরই চলে এলো সবাই। আজ সবার পরনে মোটা কাপড় দেখা যাচ্ছে। সৌভিক কালো টি-শার্টের উপর কালো হুডি পরে নিয়েছে। তৌফ পরেছে ধূসর শার্টের সাথে মেরুন রঙের নরমাল জ্যাকেট। এমন করে সবার পরনে যখন মোটা পোশাক পরা, তখন মাহতিমের গায়ে একেবারেই সাদামাটা পোশাক পরিধান ছিল। নীতি প্রীতি ফারিনের সাথে আগমন ঘটল চার বোনের। সবার আশা শেষ হলে এবার বসার জন্য কথা উঠল। মাহতিম তখন রিসোর্ট থেকে শেষ দর্শন নিতে গেল। এদিকে তৌফ পাকনামো করে কাউকে কিছু বলতে না দিয়ে নিজেই হরহর করে বলল, বাবু সোনারা এবার আমার কথা শোনো, প্লিজ অ্যাটেনশন হেয়ার। এইবারের প্ল্যানটা আমাকে করতে দেও। এইবার সৌভিকের জায়গায় সিয়াম ড্রাইভে বসুক, আর সিয়ামের জায়গায় সৌভিক। মেয়েরা সবাই মাইক্রোতে উঠো, আর মাহতিমরে আল্লাহর নামে একলা ছাইরা দাও। ওই মনের সুখে জিপ নিয়া মাইক্রোর লেজ ধইরা আসতে থাকুক। আমরা সবাই টিকাটুলির গান বাজাইতে বাজাইতে। তৌফ আর কথা শেষ করতে পারল না। সশব্দে মাথার পেছনে যেন 400 ভোল্টের কারেন্ট লাগলো। কারেন্টটা যে থাবড়া নামক মশলা ছিল সেটা মাথায় হাত দিয়ে বুঝতে পারল। এমন ভয়াবহ থাবড়াটার জন্য তৌফ পিছু ঘুরে দুনিয়ার বিভৎস গালিটা উচ্চারণ করবে, তখনই ঠোঁটের কিনারায় বা উচ্চারণ করে মুখটা নিষ্পাপ বাচ্চার মতো চুপ হয়ে গেল। মাথা থেকে ধীরে সুস্থে হাত সরিয়ে তৎক্ষণাৎ 32 দাঁতের জোরপূর্বক হাসি দিয়ে বসল। এদিকে থাবড়া দেওয়া ব্যক্তি আর কেউ না, সেটা মাহতিম ছিল। তৌফ মাহতিমের চেহারা দেখে শত চেষ্টা করেও মুখে হাসি আনতে পারছিল না, কিন্তু নিজের জানমালের কথা চিন্তা করে তাড়াতাড়ি একটা ভেটকি মেরে দিল। হিহি মার্কা হাসি দিয়ে মাহতিমের উদ্দেশ্য বলল, বাতে বাবু বলতে নিছিলাম। তুই তো বাবুর মতোই সুন্দর, আয় তোর কপালে একটা চুমা দেই। তৌফের কথায় ফিক করে হেসে উঠল সৌভিক। সৌভিকের দেখাদেখি হেসে উঠল সবাই। সেই হাসিটা ফিসফিস থেকে শুরু হয়ে আচমকা তুমুল শব্দে হো হো করে উঠল। সবাই হাসির রোলে নাস্তানাবুদ হয়ে গেলে মাহতিম তখনও গম্ভীর মুখে দাঁড়িয়ে ছিল। সবাই দম ফুরানোর মতো হাসতে হাসতে একে অন্যের গায়ে ঢলে পড়ছিল। মাহতিম অমন হাসি দেখে চোখ ঘুরিয়ে সবার দিকে তাকালো। মেহনুরের দিকে চোখ পড়তেই মেহনুর মিচকি মিচকি হাসি থামিয়ে একদম মলিন মুখ করে ফেলল। মাহতিম এই বিষয়টা আর বাড়তে না দিয়ে সবার উদ্দেশ্যে বলল, কালকের ঘটনাটা নিশ্চয়ই সবার মনে আছে। সেই ঘটনা যদি সবার স্মরণে থাকতো তাহলে আজকে এরকম আমোদ করার টপিক উঠতো না। সবাই মাইক্রোতে গিয়ে বসো। আর সানাজ, তোমার সাথে দুটো কথা ছিল। আশা করব মোল্লাবাড়ির বড় নাতি হিসেবে আনসারটা দিবে। মাহতিমের কঠোর গলা শুনে ভয় করল সানাজের। সৌভিকও রীতিমতো নিঃশ্বাস আটকে আতঙ্ক দৃষ্টিতে তাকিয়ে আছে। মাহতিম 2 পা এগিয়ে সানাজের সামনে এসে দাঁড়ালো। ভয়ে সানাজের গলা শুকিয়ে শুষ্ক কাঠফাটা হয়ে উঠল। সৌভিক প্যান্টের বা পকেটে হাত ঢুকিয়ে বেনসনের প্যাকেটটা দুমড়ে মুচড়ে মোয়া বানাচ্ছিল। মাহতিম তখন সানাজের এক হাত পেছনে থাকা মেহনুরের দিকে এক পলক তাকালো।
ওর দিকে আপাদমস্তক চোখ বুলিয়ে আবারও সেই হাসিহীন মুখটার চোখ রাখল। পরনে কালো রঙের সুতির শাড়ি ছিল, সেই শাড়ির পাড়টা বেশ মোটা এবং মোটা পাড়টা রানী গোলাপি রং বিশিষ্ট। গায়ের ব্লাউজটা পাড়ের সাথেই ম্যাচ করা এবং স্লিভ দুটো কনুই পর্যন্ত ঢাকা ছিল। মাহতিম বুকভর্তি নিঃশ্বাস টেনে সেটা ধীরগতিতে ছেড়ে দিতেই শানাজের দিকে তাকিয়ে বলল, আমি তোমার ভিকটিম বোনকে সেপারেটলি জিপে নিয়ে যেতে চাই। কালকের ইনসিডেন্টটা যেন ট্রমাতে না পৌঁছাক সেজন্য ঘুরিয়ে আনতে চাচ্ছি। তুমি এখন আমার উপর বিশ্বাস করবে কিনা সেটা বলো। মাহতিমের কথা শুনে মনের উপর থেকে ভার সরে গেল। শানাজ মাটির দিকে তাকিয়ে স্বস্তিজনক নিঃশ্বাস ছাড়ল। শান্ত দৃষ্টি তুলে মাহতিমের দিকে তাকিয়ে কিছুক্ষণ চিন্তা করতে লাগল। পেছনে থাকা মেহনুরের দিকে মাথা ঘুরিয়ে তাকালো শানাজ, আর তখনই মেহনুরের দিকে দৃষ্টি স্থির রেখে ওই অবস্থায় বলে উঠল, জি ভাইয়া, নিয়ে যান। শানাজের উত্তর শুনে বিষণ্ণ মুখের উদাস দৃষ্টিটা তৎক্ষণাৎ শানাজের দিকে পড়ল। শানাজ সেই দৃষ্টির বিনিময়ে দুঠোঁটের কিনারায় হাসি ফুটিয়ে হাসল। মেহনুর একটুও বুঝতে পারল না হাসিটার কারণ। শানাজ সেই হাসিটা মিলিয়ে দিয়ে সামনে ফিরে তাকালো মাহতিমের দিকে, হ্যাঁ সূচকে মাথা নাড়িয়ে আরো একবার সম্মতি জানিয়ে দিল। মাহতিম সেই উত্তরটা পেয়ে নিজেও একটা সৌজন্যমূলক হাসি দিয়ে ফেলল। সবকিছু ঠিকঠাক করে মেহনুরকে রেখে সবাই মাইক্রোতে চড়ে বসল। সবার শেষে উঠে বসল সুরাইয়া। মাহতিম হাসি হাসি মুখে যখন মাইক্রোর দরজা টেনে দিচ্ছিল, তখন হুট করে সুরাইয়ার দিকে কয়েক মুহূর্তের জন্য দৃষ্টি থমকে গেল ওর। দুহাতে দরজা যখন টেনে দিচ্ছে, তখন সুরাইয়া কেমন অদ্ভুত একটা বাঁকা হাসিতে তাকিয়ে আছে। এই প্রথম মাহতিমের কাছে সুরাইয়ার হাসিটা বোধগম্য হলো না। শুধু মনের মধ্যে শুলের মতো অজস্র খোঁচা অনুভব করল সে। মাইক্রোটা চোখের সামনে দিয়ে ছেড়ে দিলে মাহতিম এবার মেহনুরের দিকে তাকালো। সাদা টি শার্টের উপর নেভি ব্লু রঙের শার্ট চেপেছে মাহতিম। সেই শার্টের সবগুলো বোতাম খুলে রেখেছে সে, যার কারণে পেশিবহুল বুকটা সাদা টি শার্টের উপর ভেসে উঠেছে। মেহনুর মাটির দিকে তাকিয়ে থাকলেও আর চোখে ঠিকই টের পাচ্ছে, মাহতিম এখন ওর দিকে পূর্ণদৃষ্টিতে তাকিয়ে আছে। মেহনুর লজ্জা সংকোচ সংশয় নিয়ে প্রচণ্ড অস্বস্তি অনুভব করছে। কেউ তাকিয়ে থাকলে এমনই এক ধরনের অস্বস্তি ঘিরে ধরে, তার উপর ঘায়েল করা চাহনি দিয়ে তাকিয়ে থাকলে সেই অনুভূতি ভাষায় ব্যক্ত করা প্রায় অসম্ভব। মেহনুর আঁচলের শেষ প্রান্ত দিয়ে আঙ্গুলে আঙ্গুলে খুঁট পাকাতে থাকলে মাহতিম ওর দিকে এগিয়ে আসতে থাকল। মেহনুর মিনমিন করে লজ্জামিশ্রিত চাহনি তুলে সামনের দিকে তাকালো। অমনেই সমস্ত শরীর বিদ্যুতের মতো ঝিমঝিম অনুভূতিতে ছড়িয়ে পড়ল ওর। পরিচিত শব্দটা ধুকপুক ধুকপুক করে শান্ত থেকে অশান্ত বেগের দিকে ছুটতে থাকল। মেহনুর উজবুকের মতো তাকিয়ে থাকতেই মাহতিম সন্নিকটে এসে দাঁড়ালো। লম্বাটে মানুষটা দাম্ভিকের মতো দাঁড়িয়ে পড়লে মেহনুর তার মুখটা নিচু করে ফেলল। ব্যাপারটা একটুও সহ্য হলো না মাহতিমের। মেহনুরের মুখটা দুহাতের তালুতে আবদ্ধ করে উপরের দিকে তুলল সে। সাথে সাথে মেহনুরের ড্যাবড্যাবে চাহনিটা চোখের সামনে চলে আসলো। মাহতিম পুরো মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ ডান গাল থেকে হাত সরিয়ে ফেলল। কি করতে চাচ্ছে মাহতিম তখনও কিছু স্পষ্ট না। মেহনুর কিছু বুঝে ওঠার আগেই নরম ঠোঁটদুটোর উপর তীব্র ঘষার চাপ অনুভব করল। মেহনুর শিউরে উঠে চমকে গিয়ে চোখ কুঁচকে ফেলল। কিন্তু ঘটনা ঘটার কয়েক সেকেন্ডের মধ্যেই আবার চোখ খুলে তাকালো মেহনুর। চোখের ভেতর কৌতূহল ফুটিয়ে মাহতিমের ডান হাতটার দিকে তাকালো। নেভি শার্টের নেভি ব্লু হাতাটায় মেহনুরের লিপবাম লেগে আছে, সেটা মাহতিম এক ঘষা দিয়ে একটু আগে উঠিয়ে ফেলেছে। এই অপ্রত্যাশিত কাজটা কেন করলো, সেটা জিজ্ঞেস করার জন্য মেহনুরের মনটা আকুপাকু করছিল। মাহতিম কিছুক্ষণ চুপ থেকে নিজের কানকীর্তির পক্ষ থেকে বলল, দুটো দিনের জন্য সাদামাটা থাকার চেষ্টা করো। আমার সামনে সামান্যতম সেজে আসলে আমি ঠিক থাকতে পারবো না। মাহতিমের কথার মর্ম বুঝার জন্য ওভাবেই তাকিয়ে রইল মেহনুর। হট করে দুটো বাক্য শোনার পর সেটা নিয়ে চিন্তা করতে থাকলো। এদিকে মাহতিম দ্রুতগতিতে শার্টের স্লিভ দুটো কনুইয়ে গুটিয়ে নিচ্ছিল। মেহনুর অল্প চিন্তায় ডুব দিলে হঠাৎ কথাটার মানে ধরতে পারল। কিন্তু লজ্জার দরুনটা এত বেশি ছিল যে, সেটার কারণে মাহতিমের সামনে দাঁড়াতে গা শিরশির করছিল। মাহতিম স্লিভ দুটো গুটিয়ে নিয়ে পকেট থেকে ঘড়ি বের করে পড়ল।
বা কবজিতে বাদামি ঘড়িটার হুক বেঁধে নিল। মেহনুর লজ্জায় দৃষ্টি নুইয়ে রাখলে মাহতিম ওর দিকে আবার বলে উঠল, ওটা মুছিয়ে না দিলে আমি ঠিকমতো ড্রাইভ করতে পারতাম না। তোমাকে বিয়ে না করে হাসপাতালে যাওয়ার ইচ্ছে নেই মোটেই। মেহনুরের মনে হচ্ছে মাইক্রোতে না উঠাটাই ওর মস্ত বড় ভুল ছিল। এখন মাহতিমের সামনে থেকে লজ্জা পাওয়ার চাইতে মাইক্রোতে চাপাচাপি করে বসলেও শান্তি হতো। মাহতিম কালকের পর থেকে যে রূপে রূপান্তর হয়ে গেছে, সেটার সাথে আগের রূপগুলো মেলানো এখন মুশকিল হয়ে যাচ্ছে। মেহনুর নিজের মনে এসব নিয়ে ভাবতে শুরু করলে মাহতিম ওই মুহূর্তে ওকে শূন্যে তুলে নেয়। আচমকা কাণ্ডের জন্য আগের মতো একটুও বিচলিত হল না মেহনুর। এবার মাহতিমের কোলে চড়ে ওর দিকেই তাকিয়ে রইল। মাহতিম একটা চওড়া হাসি দিয়ে জিপের দিকে যেতে লাগলো। মেহনুরের ছোট্ট শরীরটা মাহতিম শক্ত করে নিজের সাথে জড়িয়ে ধরেছে, মাহতিমের বুকটার কাছে মেহনুরের মুখটা ঠেকে আছে। ওভাবে শক্ত করে ধরার জন্য মেহনুর নিজের চাপা খাওয়া হাত দুটোতে ব্যথা পাচ্ছে। ব্যথাটা অসহন মাত্রায় চলে গেলে মেহনুর হাত দুটো বের করে একটা মাহতিমের ঘাড় জড়িয়ে ধরল, অন্য হাতটা এগিয়ে শার্টের কলার আঁকড়ে ধরল। মাহতিম ওর অবস্থা দেখে হাসি হাসি মুখেই হাত দুটো আরো কঠোর করল। ওমনেই মেহনুর কিঞ্চিত পরিমাণ কেঁপে উঠে চোখ বন্ধ করে তারপর খুলল। মাহতিম ওকে জিপের কাছে এনে সিটে বসিয়ে দিল। গতবার যেই হাতটা অগ্রাহ্য করে মায়ের সাহায্য নিয়ে জিপে উঠেছিল, আজ সেই অগ্রাহ্য হাতের মালিক তাকে কোলে নিয়ে জিপে বসালো। মেহনুর জিপে বসতেই পা দুটো ঠিকঠাক মতো রেখে দিল, মাহতিম সিটবেল্ট টেনে শান্তমুখে সেটা বেঁধে দিল। মাহতিম চোখ তুলে সেই মায়াবী চোখ দুটোর দিকে নিবন্ধ করে তাকালো। ভোরের প্রথম সোনালি আলোটা মেহনুরের মুখের উপর পড়েছে, সেই আলোর জন্য উজ্জ্বল মুখটা রাঙা আভার মতো ফুটে আছে। উজ্জ্বল ফর্সার গালটায় ডান হাত রাখলো মাহতিম। নরম গালটায় যতবার হাত রেখেছে, মনে হয়েছে নিজের শক্ত হাতের জন্য ওর নরম গালটা ডেবে যায়। আঙ্গুলের চাপ খেয়ে নরম গালটা ভেতরে ঢুকে যায়। মাহতিম জানতে চায়, ওই নরম গালটায় যখন পরমাহ্লাদে ওষ্ঠযুগলের চাপ দিবে, তখন গালটা কতখানি তুলার মতো আচরণ করবে, কতখানি দেবে যাবে ওষ্ঠযুগলের চাপ পেয়ে। মাহতিম নিজেকে সহ্য এবং ধৈর্যের মধ্যে আটকে রেখে শান্ত গলায় বলল, তোমাকে প্রথম চুমুটা কোলে তুলেই দিব মেহনুর। মাহতিমের কথা শুনে প্রচণ্ড লজ্জায় নত হলো মেহনুর। আটসাট হয়ে জিপের সিটে কুঁকড়ে বসে পড়ল। এই লোকটা যে মারাত্মক লজ্জায় ফেলে দিয়ে খুব মজা পাচ্ছে সেটা মেহনুর ভালো করে বুঝতে পারল। মেহনুরের লজ্জা করুণ মুখটা দেখে মাহতিম প্রশস্ত একটা হাসি দিল। সেই হাসির দিকে তাকানো এখন মেহনুরের জন্য দুঃসাধ্য ব্যাপার। মেহনুর তাড়াতাড়ি নিজেকে আড়াল করার জন্য মাথাটা একটুখানি নিচের দিকে ঝুঁকিয়ে নিল। মাহতিম চুপচাপ সেখান থেকে সরে এসে জিপে উঠে বসল। কি পয়েন্টে চাবি ঘুরিয়ে দ্রুত জিপটা স্টার্ট দিয়ে ফেলল। মৃত্যু একটা ঝাঁকুনি দিয়ে থরথর করে কাঁপতে থাকা জিপটা মুহূর্তের মধ্যে শো করে জোরটা ভেঙে দিল। রেসর্টের নীরবতা ক্ষুণ্ণ করে জিপটা গেট পেরিয়ে মেঠোপথ ধরল। সৌভিকদের মাইক্রো এখন বেশ দূরত্ব নিয়ে এগিয়ে আছে, কমপক্ষে 1 থেকে 2 গজের সমান হবে। রাস্তায় কোনো মানুষ নেই বলে মাইক্রোটা বেশ স্পিডের সাথে এগিয়ে যাচ্ছে। মাহতিম জার্নিটা উপভোগ করার জন্য ইচ্ছে করে জিপের স্পিডটা কমিয়ে দিল, তুঙ্গস্পর্শী স্পিড না দিয়ে যথাসম্ভব নর্মাল স্পিডে জিপ চালাতে থাকলো। মেহনুর জিপে সিটবেল্টটা বাঁধার জন্য প্রচণ্ড অস্বস্তি অনুভব করছিল, বারবার সেটাকে দুহাতে টেনে ঢিলা করার চেষ্টায় ছিল। এদিকে মাহতিম পুরোদমে ড্রাইভের দিকে মনোযোগ দিলে মেহনুরের দিকে মনোযোগ দিতে পারেনি। রাস্তাটা যতই পাকা হোক, সেখানে বিভিন্ন জায়গায় গর্ত করা ছিল, কিছু জায়গা আবার উঁচুনিচু বেখাপ্পা মতন হয়ে আছে। এটুকু পথ খুব সাবধানে পার হওয়া লাগে। মাহতিম ড্রাইভের দিকে ধ্যান দিতেই মেহনুর খুব সতর্কতার সাথে সিটবেল্টটা খুলে ফেলল। সেটা মাহতিমকে একটুও বুঝতে না দিয়ে সিটের পেছনে ছেড়ে দিল। অনেকক্ষণ পর শান্তিতে স্বস্তিতে আরামে বসতে পেরে হাঁফ ছেড়ে বাঁচল মেহনুর। রাস্তার দুধারে বিস্তৃত ধানক্ষেত যাচ্ছে এখন, ধানক্ষেতটা পেরোলেই লোকালয়ের রাস্তাটা এসে পড়বে। মাহতিম একটা ছোট্ট চালাকি করে লোকালয়ের পাশের রাস্তাটা ধরে ফেলল, জিপটা আসল রাস্তা বাদ দিয়ে বাদিকের রাস্তাটা ধরেছে তখন। এই রাস্তাটা যে লং টার্মের রাস্তা, সে বিষয়ে মাহতিম আগে থেকে জেনে রেখেছিল।
মেহনুর এতক্ষণ অন্যমনস্ক ভঙ্গিতে সামনের দিকে তাকিয়েছিল, প্রাকৃতিক দৃশ্যপট শান্তমনে উপভোগ করছিল। কিন্তু রাস্তা বগলের ঘটনা দেখে সাথে সাথে ওর ভ্রু দুটো কুঁচকে এলো। সেই কুঁচকানো ভ্রু তুলে ডানে মুখ ফিরিয়ে মাহতিমের দিকে তাকালো। এদিকে মাহতিম জিপের সাইড বক্স থেকে ক্যানের বোতল নিয়ে ছোট ছোট চুমুক দিচ্ছিল। ডান হাতে ক্যান ধরে বা হাতে ড্রাইভ করতে ব্যস্ত ছিল। মেহনুর ওর স্বাভাবিক ভঙ্গির অবস্থা দেখে ভ্রু কুঁচকানো মুখে কৌতূহল কণ্ঠে বলল, আপনি অন্য রাস্তা ধরলেন যে? মাহতিম ক্যানে আরেক চুমুক দিয়ে সেটা ডান হাত থেকে বাম হাতে চালান দিল। গ্রিপটাও তখন ডান হাতে করতে লাগলো। মেহনুরের উত্তরটা দোকানে শুনলেও না শোনার মতো ভং ধরে থাকলো। মেহনুর ওর চুপটি দেখে ওর থেকে উত্তরের আশাটা ভঙ্গ করে বামে ফিরে তাকালো। চলতি জিপে ছুটে যাওয়া সময়গুলো নীরবে অনুভব করতে থাকলো মেহনুর। মাহতিম জিপের জার্নিটুকু উপভোগ্য করার জন্য গ্রামের এই রাস্তাটা ধরেছে। এই রাস্তাটা এখন জনমানবশূন্য বলে আরো চমৎকার লাগছে। মাহতিম ক্যানের অর্ধেক কোক খেয়ে সেটার মুখ কোনোমতো আটকে দিল, লাল ক্যানটা জিপের সামনেই ঠিক গ্লাসের কাছে রেখে দিল। মেহনুরের উদ্দেশ্যে কিছু জানার ইচ্ছায় প্রশ্নাত্মক গলায় বলল, তুমি সবসময় বড়দের মতো আচরণ করো কেন? কানের ছিদ্রপথে সুরসুর কথাটা যেতেই মেহনুর আচমকা চমকে উঠল। চমকানো দৃষ্টি দিয়ে তৎক্ষণাৎ মাহতিমের দিকে ফিরে তাকালো। শান্ত মুখটা মিনিটের মধ্যেই কালো হয়ে ভাবশূন্য আকার ধারণ করল। মাহতিম ড্রাইভের ফাঁকে ফাঁকে মেহনুরের দিকে তাকাচ্ছিল। ওটুকু তাকানোর মধ্যেই বুঝতে পারল মেহনুর এমন প্রশ্ন শুনে ঘাবড়ে গেছে। ওর মুখটা ফ্যাকাশে হয়ে বেশ অনুভূতিহীন দেখাচ্ছে। মাহতিম জিপের স্পিডটা একটু বাড়িয়ে দিয়ে আবার প্রশ্ন করল, তুমি যে একটা নর্মাল মেয়ের মতো আচরণ করো না সেটা কি জানো না? বয়স কত তোমার? মাত্র 17 চলছে, অথচ বিহেভ দেখাচ্ছ একটা 25 বয়সী মেয়ের মতো। এটা কেন করছো মেহনুর? প্রশ্নগুলো শোনার পর থেকে হতভম্ব হয়ে আছে মেহনুর। মাহতিমের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকতেই শুকনো গলায় ঢোক গিলল। ছোট্ট একটা ঢোক গেলার পর বুকভরা নিঃশ্বাস টেনে নিল। কিন্তু মাহতিমের উত্তরগুলো কিভাবে দিবে সেই প্রস্তুতি ওর হচ্ছে না। মাহতিম সামনের দিকে তাকিয়ে থাকতেই স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুমি আমার কাছে নিশ্চয়ই কোনো কিছু লুকাতে চাইবে না। কিন্তু তোমার ব্যাপারে এ টু জেড আমার জানা হয়ে গেছে। আমি যে সবকিছু জানি সেটা কি তুমি জানো? জানো না। আমি যেহেতু তোমার প্রতি সফট হয়ে গেছি, তোমার প্রতিটা ব্যাপারে আমার জানা হয়ে গেছে বুঝছো। তোমার বিষয়ে জানা কোনো কিছুই বাদ নেই মেহনুর আফরিন। তোমার ব্যাপারে এভরি ডিটেলস আমার ফোনের নোটপ্যাডে সেভ করা আছে। আমি এমনেই তোমার প্রতি কনফেস করতে যাইনি। কাল রাতেও যদি সবসময়ের মতো চুপ মেরে থাকতে, তাহলে দেখতে আমি তোমার সাথে কি করতাম। আজীবনের জন্য তোমাকে এখান থেকে তুলে নিয়ে যেতাম। তুমি আমাকে চিনো না মেহনুর আফরিন। তোমার ব্যাপারে চিরুনি অভিযান চালানো আমার বহু আগেই হয়ে গেছে। এখন শুধু এটাই বলবো, নিজেকে বয়স অনুযায়ী চিনতে শিখো। এর চেয়ে বেশি ভাবতে গেলে তোমার জন্য সেটা খারাপ হবে। আগামীর দিনগুলো আমার সাথে কাটানোর জন্য প্রস্তুতি নাও। সবার আগে নিজের বিহেভিয়ার চেঞ্জ করো। আমি যেহেতু তোমার চেয়ে দ্বিগুণ বয়সের কাছাকাছি, সেহেতু তোমার কাছে যেগুলো সমস্যা মনে হবে, সেগুলো আমার কাছে নর্মাল ব্যাপার। তাই শুধু একটা জিনিসই বলবো, তোমার দায়িত্ব নেওয়ার ক্যাপাবিলিটি আমার ভালো মতোই আছে। তোমাকে কিভাবে রাখতে পারবো সেটা আমার সঙ্গে এলেই বুঝতে পারবে। এখন শুধু বিয়ের জন্য যে প্রস্তাবটা রেখে দিব, তাতে হ্যাঁ বলে দিবে। আমার কথা কি তুমি বুঝতে পেরেছো? মাহতিমের কথা শুনে মেহনুর শুধু ঢোকের পর ঢোক গিলছিল। মাহতিম এতদিন অসভ্য আখ্যা পেয়ে শুধু নিচু মুখে চলাফেরা করছিল ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে যে চালাকের সীমানা পেরিয়ে অন্য গণ্ডিতে চলে যাচ্ছিল, সেটা আজ বুঝতে পারল মেহনুর। মেহনুর নিজেকে শান্তভাবে স্থির রেখে অনেকক্ষণ পর মুখ খুলল। আপনি আমার ব্যাপারে কি জানতে পেরেছেন? মেহনুরের প্রশ্ন শুনে ওর দিকে এক পলকের জন্য তাকালো মাহতিম। ওর নিবিষ্ট করা আঁখি দুটোতে বহু প্রশ্নের ঢল দেখা যাচ্ছিল তখন। মাহতিম ওর মুখ থেকে দৃষ্টি সরিয়ে আবার সামনের দিকে তাকালো। স্টিয়ারিং থেকে হাত সরিয়ে মেহনুরের দিকে বা হাতটা এগিয়ে দিল। সেই এগিয়ে হাতটা এসে মেহনুরের ডানগালটা স্পর্শ করল। মেহনুর হাতটার দিকে এক পলক দৃষ্টি দিয়ে সোজা মাহতিমের দিকে তাকিয়ে রইল।
মাহতিম এক মনে ড্রাইভ করতে থাকলে জোরে নিঃশ্বাস ছেড়ে বলল, স্কুলের ওয়াশরুমে পুরো 2 দিন আটকা ছিলে সেটা জানতে পেরেছি। আরো অনেক ব্যাপার জানতে পেরেছি, কিন্তু আজকে সেটা বলতে চাচ্ছি না। মাহতিম কথাটুকু শেষ করে মেহনুরের গালটা ছেড়ে দিল। পূর্বের জায়গায় হাত এনে ড্রাইভ করতে লাগলো। মেহনুর পুরোপুরি চুপ হয়ে গেলে মাহতিম আর কোনো কথা তুলল না। মেহনুর মাথা নিচু করে আঁচলটার শেষ প্রান্ত দিয়ে আঙ্গুলে খুঁট পাকাতে থাকলো। মাহতিম ছিমছাম সময়টা পাল্টানোর জন্য অন্য কথায় ফিরে এলো। সহজাত হাসিতে মেহনুরের উদ্দেশ্যে বলল, তোমার দাদাভাইয়ের কাছে কাল প্রস্তাব রাখবো ভাবছি। সেটা কি আজ করব কিনা বুঝতে পারছি না। কি করা যায় বলো তো? আজই কি সবকিছু ফাইনাল করে ফেলবো? মাহতিমের কথায় বিন্দুমাত্র মনোযোগ দিল না মেহনুর। ওর দিকে ফিরেও তাকালো না একদম। মাহতিম ওর নীরবতা ভঙ্গ করার জন্য এবার অন্য সুরে বলে উঠল, আচ্ছা মেহনুর, তোমার দাদাভাই কি আমায় পছন্দ করবে? আসলে তোমাদের এখানে শুনলাম, মেয়ের বয়স 15 পার হলে বিয়ের পিঁড়িতে তুলে দেয়। এটা নিয়ে অবশ্য টেনশন নেই, সমস্যাটা হচ্ছে অন্যদিকে। আল্লাহ না করুক, তোমার দাদাভাই যদি আমার প্রস্তাব ফিরিয়ে দেয়, তখন তুমি কি সাথে যাবে? মেহনুর নির্বাক ভঙ্গিতে চুপ থেকে আঁচলে খুঁট পাকাতে থাকলো। এদিকে মাহতিম উত্তরের জন্য বারবার মেহনুরের দিকে তাকাতে লাগলো। মেহনুর একটু সময় নিয়ে শান্ত ভঙ্গিতে বলে দিল, আমি কোথাও যাব না। এমন উত্তর শুনে চলন্ত জিপটা তুমুল স্পিডের মধ্যেই বিকট শব্দে থেমে গেল। আকস্মিকভাবে ব্রেক কষার জন্য মেহনুর তাল সামলাতে না পেরে জিপের একদম সামনে যেয়ে বাড়ি খেল। মাহতিম দুহাতে শক্ত করে স্টিয়ারিং ধরে আছে, কর্ণধারে আচমকা অপ্রতিভ উত্তর শুনে স্তব্ধ হয়ে গেছে। নিজেকে পরিস্থিতির সাথে খাপ খাওয়ানোর জন্য শক্ত হয়ে বসে আছে। মেহনুরের দিকে তাকানোর আগে দ্রুত চোখ দুটো বন্ধ করল মাহতিম। শান্ত মেজাজটা চট করে বিগড়ে গেলে সেটা সামলানো বড় মুশকিল। মাহতিম চোখ বন্ধ করা অবস্থায় নিচের ঠোঁটটা অস্বাভাবিক কায়দায় কামড়ে ধরল। স্টিয়ারিংয়ে দুহাত রেখে মাথাটা একটু নিচু করে নিল। বেশ শব্দ করে দুঠোঁট ভেদ করে জোরেসোরে নিঃশ্বাস ছাড়ল। মাথা নিচু করা অবস্থাতেই জিপের সামনে থেকে ক্যানটা নিয়ে নিল। ক্যানের মুখটা আলগা ছিল বলে সেটা বৃদ্ধাঙ্গুল দিয়ে খুলে ফেলল। ঢকঢক করে কয়েক ঢোক খেয়ে উত্তেজিত মেজাজটা শান্ত করল। খালি ক্যানটা রাস্তার পাশে ছুঁড়ে মেরে মাথা তুলে বসল মাহতিম। স্টিয়ারিং থেকে হাত সরিয়ে মেহনুরের দিকে তাকালো। মেহনুরের দিকে স্বাভাবিক দৃষ্টিতে তাকাতেই বাকরুদ্ধ হয়ে গেল মাহতিম। চোখের সামনে আবারও লালবর্ণের দেখা মিলেছে, মেহনুরের নিচের ঠোঁট থেকে প্রচুর পরিমাণে রক্ত পড়ছে, ব্যথায় চোখ দুটো খিচে আছে মেহনুর। শাড়ির আঁচলটা থুতনির কাছে চেপে থাকার জন্য রক্তের স্রোত আটকে যাচ্ছে, সেটা থুতনি গড়িয়ে টকটক কলে নিচে তখন পড়ছে না। মাহতিম তাড়াতাড়ি পাগলের মতো নিজের সিটবেল্ট খুলে মেহনুরের মুখটা কাছে টেনে আনে। জিপের স্টোর পকেটে যে টিস্যুগুলো ছিল, সেগুলো দ্রুতগতিতে বের করতে থাকে। প্যান্টের ব্যাক পকেটে হাত ঢুকিয়ে ওয়ালেট বের করে। তাড়াতাড়ি ওয়ালেট খুলে অ্যালকোহল প্যাডের একটা প্যাকেট ছিঁড়ে ফেলে। সাদা কাগজের ছোট্ট প্যাকেট থেকে তোলার মতো অ্যালকোহল প্যাড বের করে। প্যাডটা নিয়ে সেটা ওর কাটা ঠোঁটে চেপে ধরে। ওমনেই মেহনুর প্রচণ্ড ব্যথায় গোঙানির সুর তুলে কুচকানো চোখে কেঁদে দেয়। রক্ত পড়া বন্ধের জন্য কাটাস্থানে অ্যালকোহল প্যাডটা টিপ দিয়ে ধরে আছে মাহতিম। প্রায় কয়েক মিনিটের মতো ওভাবেই ধরে রাখার পর ঠোঁট থেকে প্যাডটা সরিয়ে ফেলল। রক্তাক্ত প্যাডটা রাস্তায় ফেলে দিয়ে আরেকটা প্যাকেট ছিঁড়ে নিল। সেটা দিয়ে শেষবারের মতো জীবাণুমুক্ত করে ওর হাতে টিস্যুগুলো গুজে দিল। মেহনুর তখন অশ্রুপূর্ণ চোখ খুলে তাকালে হাতের টিস্যুগুলো দেখতে পেল। টিস্যুগুলো হাতের মুঠো থেকে ছেড়ে দিলে সেগুলো নিচে পড়ে গেল। মাহতিম আর চোখে ব্যাপারটা পুরোপুরি দেখলেও জিপ স্টার্টে ব্যস্ত হলো। এদিকে মেহনুর অন্যদিকে মুখ ঘুরিয়ে দুচোখে তর্জনী ও বৃদ্ধাঙ্গুল চেপে ধরল। একবারের জন্য সে মাহতিমের দিকে তাকালো না। মাহতিম এই ঘটনায় নিজেকে দোষী সাব্যস্ত করলেও মুখ দিয়ে একটা কথা বলল না। পুরোটা রাস্তা একেবারে খামোশ থেকে মোল্লা বাড়ির সীমানার কাছে চলে আসলো। সৌভিকরা অনেক আগেই মোল্লা বাড়িতে পৌঁছে গেছে, তাই উঠোনের কাছটায় জিপ পার্ক করতে যেয়ে খালি মাইক্রোটা দেখতে পেল। মাহতিম সারা রাস্তা শেষে এবার মেহনুরের দিকে তাকালো। মেহনুর কোনো কথা না বলে জিপ থেকে নামার জন্য পা বাড়িয়ে দিল। ঠিক তখনই মাহতিম পেছনে থেকে আদেশসূচকে বলে উঠল, দাঁড়াও।
আমি নামিয়ে দিচ্ছি। মেহনুর কথাটা আমলে না নিয়ে এক ডাক দিয়ে শানাজকে ডাকলো। শানাজ ওর ডাক শুনে সাথে সাথেই দৌড়ে এলো। শানাজের চোখে মুখে যে ভয় জড়ানো অবস্থা দেখা যাচ্ছে, সেটা দেখতে পেয়ে মেহনুর খুবই অবাক হলো। শানাজের হাত ধরে জিপ থেকে নামার সময় মেহনুর প্রশ্নটা করে বসল, তোমাকে এমন দেখাচ্ছে কেন বুবু? কিছু কি হয়েছে? তুমি ঠিক আছো? শানাজ মেহনুরের হাত ধরে ওকে নীরব মুখে নামিয়ে দিল। মেহনুরের দিকে না তাকিয়ে আগে মাহতিমের দিকে তাকালো। মাহতিমও এদিকে কিছু একটা আঁচ করতে পেরে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু শানাজ সেদিকে না তাকিয়ে তখন মেহনুরের দিকে লক্ষ্য করে। মেহনুরের নিচের ঠোঁটটা কাটা দেখে কপালে ভাঁজ পড়ল ওর। অস্থিরজনিত গলায় সঙ্গে সঙ্গে প্রশ্ন ছুড়ে বলল, ঠোঁটে কি হয়েছে মেহনুর? এভাবে ফুলে গেল কি করে? কিভাবে ঠোঁট কাটলি তুই? এই প্রথম শানাজের কথায় ভড়কে গেল মাহতিম। মেহনুরকে যেভাবে জেরা করা হচ্ছে সেটা কেমন বেখাপ্পা লাগছে। প্রশ্ন করা পর্যন্ত ঠিক ছিল, কিন্তু সেই প্রশ্নের সাথে প্রচুর সন্দেহ মেশানো ছিল। শানাজের কথাটা নিজের দিকে টেনে নিয়ে মাহতিম বলে উঠল, তুমি কি বলতে চাচ্ছ শানাজ? একজ্যাক্ট কোন ইঙ্গিতে কথাটা তুমি বললে? তোমার প্রশ্ন করার স্টাইল তো আমার ভালো লাগলো না। শানাজ মেহনুরের হাত ছেড়ে দিয়ে মাথা নিচু করে ফেলল। নতমুখে মাহতিমের উদ্দেশ্যে জোর দেখিয়ে বলল, আমাকে খারাপ ভাবে নিবেন না ভাইয়া, কিন্তু আপনাদের আসতে কি এত টাইম লাগার কথা? আসতে কি একটু বেশি সময় হয়ে গেল না? মাহতিম এবার কৌতূহল দৃষ্টি পরিবর্তন করে শক্ত দৃষ্টিতে তাকালো। বা ভ্রুটা কপালের দিকে খানিকটা তুলে জিপ থেকে নেমে আসলো। শানাজের সামনে এসে হঠাৎ কি ভেবে বাড়ির চৌকাঠার দিকে তাকালো, অমনেই ওর দৃষ্টি দুটো ভীষণভাবে তীক্ষ্ণ হয়ে উঠল। কপালের দুপাশ থেকে অসংখ্য ভাঁজ এসে ভ্রু দুটোকেও কুঁচকে দিল। বাড়ির সবাই দরজার মুখে দাঁড়িয়ে আছে কেন? মাহতিম ওদিকে দৃষ্টি রেখে পকেট থেকে ফোন বের করে নিল। ফোনের পাওয়ার বাটনটা অন করে ফোনের স্ক্রিনটা চোখের সামনে ধরল। এক পলক সেদিকে তাকিয়ে খুবই ধীরগতিতে ফোনটা পকেটে ফেলে দিল। হান্নান শেখের মুখের অবস্থাটা মাহতিমের কাছে পরিষ্কার হয়ে উঠল। মোল্লাবাড়িতে ভয়াবহ কিছু অপেক্ষা করছে হয়তো। একটা বিরাট ঝড় আঘাত হানার জন্য বাজেভাবে প্রস্তুত। চলবে। হ্যালো কলিজার বন্ধুরা, গল্পটি কেমন হলো একটা কমেন্ট করে বলবেন। আপনাদের ভালোবাসা পেলে নতুন আরো গল্প দিতে পারবো। আপনাদের ভালোবাসা দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই গল্পের পরের অংশ পরের গল্পতে পেয়ে যাবেন। ধন্যবাদ।